বাড়ির সামনে দিয়ে যে খাল আছে, খালের সামনে নৌকা এসে দাঁড়াতো, খবর দিত যে আমরা এসে গেছি, আমরা উবিয়ে উঠতাম। সুন্দরবনের বন কেটে বসত যেরকম, ওটা তো সেই বন, সেই সুন্দর বন আর নেই। কিন্তু সেই বিশাল মাঠ, বিস্তৃত মাঠ, যেন এর শেষ নেই। এর মাঠে সেই স্মৃতি মনে আছে। যেমন ওখানে এক বাড়ির থেকে আরেক বাড়িতে যাতায়াত, বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের জন্য এখানে আমরা যেমন সাইকেল ব্যবহার করি, ওখানে প্রধানত নৌকো ব্যবহার করা হতো। মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। কাজী নজরুল ইসলাম যতই লিখে থাকুন না কেন, আজকে যে পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে অনেক জায়গায় আমরা একই বৃন্তের ধারে পাশে কোথাও হিন্দু আর মুসলমানকে দেখতে পাই না। অথচ একটা সময় ছিল যখন স্বাধীন বাংলাদেশ হওয়ার আগে যে ভূখণ্ডে একসঙ্গে হিন্দু ও মুসলমান গায়ে গায়ে বাস করতো, একই পাড়ায় বাস করতো, সেখানে হিন্দু মুসলমানের মধ্যে যে কোনো রকম ঝগড়া ছিল, কোনো রকম অশান্তি ছিল, মনোমালিন্য ছিল, তার কোনো আঁচ পাওয়া যেত না। সে কথা আমি বলছি না, বলছেন তারা যারা সেই সময় থেকেছেন, সেই সময় বড় হয়েছেন, তাদের স্মৃতিতে আজও টাটকা রয়েছে সেই সময়ের কথা। আর সেই সময়ের কথা তাদের বাংলাদেশের স্মৃতি। তারা বলছেন স্মৃতি সিন্ধুকের এই পর্বে। সেখানে স্মৃতি বলতে আমাদের দেশে যাওয়ার তালি গল্পটা আগে বলতে হয়। কলকাতা থেকে দেশে যেতে গেলে রাত্রিবেলা শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে উঠতে হতো। প্ল্যাটফর্ম কটা ছিল ঠিক স্মরণে আমার হচ্ছে না, তবে সাউথ স্টেশন, নর্থ স্টেশন থেকে ট্রেন ছাড়তো, এটা আমার খেয়াল আছে। ওখান থেকে রাত্রিবেলা ট্রেনে উঠতাম, ভোর রাত্রি নাগাদ খুলনাতে গিয়ে পৌঁছাতাম। ওখান থেকে খানিকক্ষণ অপেক্ষা করার পর ভোরবেলায় 3:30 4টে নাগাদ স্টিমার ছাড়তো। স্টিমার মানে একটা ছোটোখাটো জাহাজ বলা যায়। সেই স্টিমার যেত পরের দিন বেলা 12:30 1টা নাগাদ গিয়ে একটা স্টেশনে পৌঁছতো। সেই স্টেশনটার নাম হচ্ছে, শুনতে মজা লাগবে, পাটগাতি। পাটগাতি নামটার কারণও আছে, কারণ ওখান থেকে বরিশাল ডিস্ট্রিক্টের যত পাট সব এদিকে আসতো ওই স্টেশন থেকে। ওই পাটের গাঁটগুলো রাখার থেকে পাটগাতি স্টেশনটার নাম না। আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে, যেটা আমরা দেশ থেকে মানে কলকাতা থেকে দেশে যেতাম বা দেশ থেকে কলকাতা আসতাম, জার্নিটা ছিল খুব মজাদার। মজাদার কীরকম, দেশ থেকে যখন আমরা আসছি রাত্রি 9টা 9:30টার সময় নৌকোয় উঠতাম। সেই নৌকো সারা রাত ধরে আসতো। মানে আমাদের গ্রামটা খালে চারদিকে ভরা। বাড়ির সামনে দিয়ে যে খাল আছে, খালের সামনে নৌকা এসে দাঁড়াতো, খবর দিত যে আমরা এসে গেছি, আমরা উবিয়ে উঠতাম। সারা রাত নৌকো চলতো। আর নৌকো চলার সময় একটা খুব মজার জিনিস হতো। হয়তো আমরা তখন নেহাতি ছোট, ও মাঝিমাই আর কত লাগবে, পৌঁছাইতে কতক্ষণ লাগবে, তখন হয়তো রাত্রি 9টা কি 9:30 কি 10টা এরকম। আর মাঝি ভাইয়ের উত্তর ছিল সম্বাদ, আরে আর বেশি দেরি নাই, ওই যে দুদূর, তারপরের দুদূর, তারপরের দুদূরে গিয়ে থামবো। এখন দুদূরটা কি তখনও বুঝতাম না, কিন্তু পরবর্তীকালে বুঝলাম যে এই এক একটা খাল থেকে বিলে, বিল থেকে খাল, আবার খাল থেকে বিলে এই যাচ্ছে, সেইগুলো হচ্ছে তাদের ভাষায় দুদূর। ঠিক আছে, পরের দিন যদি খুব জোয়ার থাকতো তাহলে 9:30 10টার ভেতর ওই পাটগাতি স্টেশনে এসে পৌঁছতাম। বরিশাল টাউন থেকে 6 মাইল দূরে এই কলস গ্রাম। এই গ্রামেই আমার জন্ম বলে এটা আমার মনে হচ্ছে, কেননা ওই ঠিকানা ওখানে লেখা আছে যে এটা কলস গ্রামেই আমার কুষ্টিতে লেখা আছে। সেই অনুযায়ী আমার অনুমান যে আমার ওই কলস গ্রামেই আমার জন্ম। পূর্ববঙ্গের আমি তো বললাম যে 35-এ জন্ম, আর আমরা ডিসেম্বর 47 জাস্ট আফটার পার্টিশন আমরা এলাম। কাজে এই বয়সে আমার বহু স্মৃতি, এই বয়সে বহু স্মৃতি। আমার গ্রামের স্মৃতি, গ্রামে আমরা থাকতাম না, আমার থাকা বিভিন্ন জায়গায়। আমার যেখান থেকে আমার লাস্ট স্মৃতি মানে মনে পড়ে, আমার কলসগ্রাম আমি দেখেছি, কলসগ্রামে আমি গেছি, কলসগ্রামও আমার দেখা। কিন্তু আমার যেটা শৈশবের থেকে যে স্মৃতি মনে পড়ে সেটা হচ্ছে ফুলঝুরি বলে একটা
ঢাকা নবাব স্ট্রিটের একটা কাছারি বাড়ি ছিল, সেটা প্রায় সুন্দরবনের মধ্যে। হ্যাঁ, সেইখানে থেকেই আমার স্মৃতি মনে পড়ে। হ্যাঁ, কাজে সেইখানকার কিছু স্মৃতি আমি বলতে পারি। তারপরে তো বরিশাল চলে এলাম। আমার তখন হয়তো বছর 5 বয়স হবে। সেই সময় আমি বরিশাল টাউনে, আমরা বরিশাল টাউনে ওই যে পাড়াটার নাম ছিল কাউনিয়া, কাউনিয়া ফার্স্ট লেনে আমাদের বাড়ি ছিল। হ্যাঁ, এইটা এটা বলা যেতে পারে বরিশালের একটা শেষ প্রান্তের একটা জায়গা, একদিকে শেষ আর কি। এই হচ্ছে তার স্মৃতি বলতে কি বলবো, সেই রাস্তাঘাট এই বলছি আমার চোখের সামনে ভাসছে। সেই আমার খেলাধুলা, তারপরে ইয়েতে এলাম ফুলঝুরির স্মৃতি আমার একবার মনে পড়ে। ওখানে এই গুরুসদয় দত্তের যে ব্রতচারীর যে অনুষ্ঠান এবং মেলা হয়েছিল, সেইখানে ব্রতচারীর যে সমস্ত এই আয়কচুটি নারী, এই রাক্ষসী যে বাংলাদেশে করলো, এই আয়কচুটি নাসি বলে বিখ্যাত একটা গান আছে, আর অনেকগুলো গান, সেগুলি ছোটোবেলায় একটু একটু শুনেছি। তো তখন ওই বছর 3-4 এই স্মৃতি, ওইগুলো মনে আছে। গুরুসদয় দত্তের সেই ব্রতচারীর অনুষ্ঠান ওখানে হয়েছিল সেই মেলাতে, এবং সেই মেলার স্মৃতি তো আমি তুলে ধরতে পারবো না। হ্যাঁ, নানান বাঁশি বাজতো, অন্যান্য অনেক রকমের যা মেলায় হয় আর কি, গ্রামের মেলা টেলাতে যেরকম হয়, সেই মেলার স্মৃতিটা, হ্যাঁ, ওই ছোটোবেলার ওই স্মৃতি। আর মনে পড়ে যে একটা বিরাট একটা দিঘি ছিল, বিরাট দিঘি। সেই দিঘিতে চারিদিকে সব মানুষ স্নান করতো, দেখতাম দূরের থেকে, আমিও স্নান করতাম বাবার সাথে গিয়ে। হ্যাঁ, আমরা ওই নবাবের যে কাছারি বাড়ি, ওর সাথেই সামনে ছিল কাছারি অফিস এবং তার পেছনে কোয়ার্টার ছিল। ওই কোয়ার্টারে আমরা থাকতাম। তো ওই কোয়ার্টারের থেকেই পুকুরটা, দিঘিটা দেখা যেত। দিঘিটা অনেক বিশাল। এখন এখান থেকে ওই নেতাজি নগরের এই মোড়টা যদি এরকম ডিস্টেন্স হয়, কিংবা হয়তো আরও বেশি হতে পারে, বলতে পারবো না, কারণ বিশাল মাঠ ছিল এবং চারিদিকেই মাঠ ছিল। হ্যাঁ, তার পাশ দিয়ে একটা খাল যেত, সেই খালের উপরে একটা কাঠের সেতু ছিল, সেটাও অনেক দূরে। হ্যাঁ, মনে হতো ছোটোবেলায়। এবং ওইখান থেকে সুরকির রাস্তা, খোয়ার রাস্তা এরকম ছিল। এবং দেখতাম গ্রামের ইয়েতে সব ওখানে ওই খালে বেড়াতে যেত। ওই গিয়ে পোলের উপরে, ওটা পোল বলবে, কাঠের হলে পোল, আর সাঁকর হলে আমরা ওই চার বা ওটা পোলই ছিল, একটা খালের উপরে একটা পোল ছিল। এগুলো খুব ছোটোবেলার স্মৃতি, 2-3-4 বছর স্মৃতি। তো ওই ফুলঝুরির ওই স্মৃতিটা মনে আছে। এবং ওখানে আমারই সমবয়সী ওই ইয়েরই ঢাকা নবাব স্ট্রিটে, উনিও বোধহয় কাজ করতেন, ওর বাবাই হবে বা কিছু, আমার সমবয়সী একটি ছেলে ছিল, তার সাথে আমার বন্ধুত্ব ছিল। এবং ঘটনা হচ্ছে, ও আমাদের বাড়িতে আসতো, আমিও ওর বাড়িতে যেতাম। কিন্তু এই সন্ধ্যা হয়ে গেলে পরেই মুশকিল হতো, হ্যাঁ, কে কাকে পৌঁছবে। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেলে ওর বাড়ির থেকে আমি একা আসতে পারতাম না, একটু ভয় করতো। যদিও একই ইয়েতেই, কিন্তু আমাকে আসতে হতো বাইরে দিয়ে। যেমন এইটা যদি ওই বাড়ি এইভাবে আসে, তা ও এসে বলবে এখন আমি যাবো কী করে। হ্যাঁ, তখন এইরকম 2-1 আমাদের মধ্যে দেওয়া নেওয়া হতো। তারপরে যাতায়াত হতো। তারপরে একজন বড় এসে পৌঁছে দিতে আর কি। তারপরে ওই সেই ইয়েতে ফুলঝুরিতে থাকতে আমার কাকা, পরে মিলিটারিতে উনি যোগ দেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়তে, যে আমার কাকা আমাদের নিয়ে খেলতো, সেই সব মনে আছে। সেই খেলা, ইজি চেয়ার ছিল, ইজি চেয়ার দিয়ে নৌকা বানাতো, আমাদের সেই নৌকায় চড়াতো, এই নৌকো পেয়ে আমরা যাচ্ছি। কাকা আমাদের খুব
আমাদের নিয়ে মেতে থাকতো খেলাধুলায়, এই আমাদের খেলা দিত, এইভাবে দেখেছি। তারপরে নবাবের কাছারি বাড়িতে লোক আসতো, তারা তাদের বিভিন্ন কাজে হয়তো টাকা জমা দিত, আবার ওখানে শাস্তি দিত, তাও দেখেছি। ইয়েতে ওই নবাব কাছারিতে যে জেলখানার মতো বন্দি, সেই সমস্ত গুলি দেখেছি, কাছারি ভর্তি লোক। ঢাকার নবাবের কথাই, ঢাকার নবাবের বহু বিস্তৃত এলাকা ছিল, তো বরিশাল টাউনেও অফিস ছিল। বাবা আবার ওই যখন ট্রান্সফার হয়ে গেলো, ওই বরিশাল টাউনে ওই ঢাকা নবাবের ইয়েতেই ছিল, ওইখানে যে অফিস ছিল। সেই তখনকার দিনে ওই ওখানকার যে ম্যানেজার তিনি থাকতেন, তিনি আবার সাহেব ছিলেন, ওই বরিশালে ডেপুটেড সাহেব ছিলেন। তো এগুলো আর কি দেখেছি, কত স্মৃতি বরিশালের, সমস্ত শহরটাই চোখে ভাসছে, কত কেঁদে ভাসিয়েছি। এখনো প্রতিদিনই স্বপ্ন দেখি, প্রতিদিনই লিখি। আমার এক বন্ধু মারা গেল সম্প্রতি, এই আমার একদম লাস্ট বন্ধু। ওই সেইটা তাকে গেলেই, তাকে নিয়ে তার অফিসে গেলে, সে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিল, তার অফিসে গেলে ওই সেই শুধু দেশের কথাই বলতাম। এবং তার সাথে একদিন আচমকাই দেখা হয়ে যায়। আমি যখন এই কলেজে পড়ি, ফার্স্ট ইয়ার যখন পড়ি, তখন আমি একটা অডিট ফার্মে ঢুকেছিলাম। হঠাৎ দেখি, আমি আগে ঢুকেছি, হঠাৎ দেখি আরে এর ছেলেটা যেন আমার পরিচিত মনে হচ্ছে। তা আমি জিজ্ঞেস করলাম যে কে, তুমি লীলাময় না? বলছি হ্যাঁ, আমি তো লীলাময়, তুমি মানিক তো? হ্যাঁ। এই সেই যে যেন মানে পুরনো স্বর্গ যেন ফিরে পেলাম। তখন আর কি, ওর বাড়ি ছিল আমাদের বরিশাল টাউনে। যখন এলাম, ওর বাড়ি আর আমার বাড়ি একটা পুকুরের এপার আর ওপার। রাস্তাটা আমাদের বাড়ির থেকে গিয়ে একটা অ্যাঙ্গুলার, ওই রাইট অ্যাঙ্গেলে ঘুরলো, ও ওইখানে থাকে, আর ওই রাইট অ্যাঙ্গেলে বাড়িটা ঘুরলো, ঘুরে ওর বাড়ি। হ্যাঁ, মাঝখানে একটা পুকুর, ও ওপারে আমি এপারে। ওর বাড়িতে পড়াশোনা হলে আমি শুনতাম, আমার বাড়িতে পড়াশোনা হলে। আর আমাদের তখনকার দিনে পড়াশোনাটা চিৎকার করেই বলা হতো, কেউ ইয়ে করে আস্তে মিনমিন করে, হ্যাঁ, আমাদের পড়া হতো না। তাহলে মিনমিন করে পড়ার সব আবেগে আসে, দেশের আবেগে এসে চেপে রাখতে পারি না। সেগুলি এত পড়ে পড়ে, হয়তো আমার বাবা নয়, আমার কাকা নয়, আমার পাড়ার জেঠা, আমার পাড়ার দাদু, পাড়ার দাদা, এই আসতে পড়ছিস কেন, জোরে পড়, জোরে পড়, শুনতে পাচ্ছি না, এই এখানটায় ভুল পড়লি, এটা এই হবে, এটা এই হবে না, এটার উচ্চারণ এই হবে, এটার বানান এই। রাস্তায় যেতে যেতে সেই 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 যে দাদারা, সেই দিদিরা, এমনকি মাস্টার মশাইরা পাড়ায় ঘুরতো, যে ছেলে আজকে ও পড়তে বসেছি কিনা, মাস্টার মশাই পাড়ায় ঘুরে 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 দেখতেন যে ও ঠিক মতো পড়তে বসেছে। সেই সব আবেগ, সেই সব স্মৃতি ভুলতে পারবো না, সারা জীবন অক্ষত থাকবে। এই কি বলবো, সেই ফুলঝুরি আমি লোক খুঁজে বেড়াই। হঠাৎ একদিন দেখলাম যে কোন জায়গায় একটা ফুলঝুরির একজন লোক, ইচ্ছা হলো যে তাকে চিঠি দেবো, তো কোথায় যে হারিয়ে গেল, আর বললাম যে সে আমাকে চেনে কিনা বা আমাদের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। যাই হোক, এই যে ছোটোবেলার এই স্মৃতি মনে পড়ে। এখনও আমার সেই ঢাকার নবাবের বাড়ি মনে পড়ে, আমাদের যে রান্নাঘর, হ্যাঁ, সেটাও মনে পড়ে। হ্যাঁ, যে খাল বয়ে গেছে সেটা মনে পড়ে। হ্যাঁ, সুন্দরবন যাইনি, এটা সুন্দরবনেরই মধ্যে পড়ে বোধহয় ফুলঝুরি, সঠিক এখন আমি বলতে পারবো না, কিন্তু সেই
সুন্দরবনের বন কেটে বসত, যেরকম ওটা তো সেই বন, সেই সুন্দর বন আর নেই। হ্যাঁ, কিন্তু সেই বিশাল মাঠ, হ্যাঁ, বিস্তৃত মাঠ, যেন এর শেষ নেই। হ্যাঁ, এ মাঠে সেই স্মৃতি মনে আছে। হ্যাঁ, এইগুলো সব মনে আছে। আর তো বললাম যে সেই মেলা হয়েছিল একটা, সেখানে গুরুসদয় দত্তের লোকেরা সব ব্রতচারী ড্যান্স, চলাই কচুটি নাচি। হ্যাঁ, এই রাক্ষসী যে বাংলাদেশের গলায় দিল ফাঁসি, এই হচ্ছে লাইনটা। এই রাক্ষসী যে বাংলাদেশের গলায় দিল ফাঁসি। তা এই ইয়েতে, হ্যাঁ, চল কোদাল চালাই ভুলে মানের বালাই, এই সমস্ত গান আমি ওই বছর 4 যখন বয়স, অনুমান আমি এগুলো বলছি, যে ওই সময় যে মেলাটা হয়েছিল। কেন 4 থেকে কিছুতেই 5-এও নয়, কেন 5-এ আমি বরিশালে আমরা চলে আসি। এই বছর 4-এর মধ্যেই এই ঘটনাটা ঘটেছিল। এই দুটো গান তখন থেকে আমার কানে লেগে আছে। হ্যাঁ, ভুলে মানের বেলায়, তা ওই যে চল কোদাল চালাই ভুলে মানের বেলায়। হ্যাঁ, কি তারপরে আরো আছে পালাই পালাই, এই বড় হয়ে দেখেছিলাম কিন্তু মনে রাখতে পারিনি, মনে ছিল, এখন আর মনে নেই। এইগুলো মনে আছে। আর ওই যে নানান রকমের বাঁশি ছিল তখন, একটা টিনের বাঁশি, এরকম 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 সাইজ হতো। হ্যাঁ, ওই বাঁশিগুলো খুব মজার ছিল, ওইগুলো বাজাতে খুব ভালো লাগলো। ওগুলো কিনে আমরা ছোটবেলা বাজাতাম। এই তারপরে তো বরিশাল চলে এলাম। একটা মনে পড়ে, ওই ফুলঝুরিতে থাকাকালীন আমার মাছের আটকে যায় গলায়, মাছের কাঁটা। তখন আমাকে স্টিমারে করে আমার বাবা বরিশালে নিয়ে আসে, এসে ডাক্তার দেখিয়ে ওই মাছের কাঁটা তোলে। ওই আমার প্রথম স্টিমারে চড়ার স্মৃতি। এবং সেই স্টিমারের সেই যে দৃশ্য, কোথার থেকে উঠেছিলাম, কোন ঘাটের থেকে উঠেছিলাম, এইসব মনে নেই। আচ্ছা, আমরা যে স্টিমারগুলি চলতাম, সেইগুলো দোতলা স্টিমার ছিল, বেশ বড় বড় স্টিমার ছিল। হ্যাঁ, এবং সেই স্টিমারে ঘুরে ঘুরে বেড়াতাম বেশ। হ্যাঁ, একতলা দোতলা করে ঘুরে ঘুরে বেড়াতাম। হ্যাঁ, আর ওই রাত্রিতে সব বিছানা পেতে সব শুয়ে পড়তো। স্টিমারের ভেতরে কেবিন ছিল, হ্যাঁ, ঘর ছিল, সেই আবার দোকান ছিল। হ্যাঁ, ওই দোকানে চা খাওয়া হোক বা কলা, এই বিস্কুট, এই সমস্ত খাওয়া টাওয়া হতো। আর এই দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টিমার যখন চলতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম যে জল কীরকমভাবে যাচ্ছে, জলের স্রোত কেটে কেটে ঢেউয়ের উপর দিয়ে যাচ্ছে, নৌকোগুলো সেই দুলছে। ভাবতাম যে এই বুঝেই ডুবে যাবে, আবার দেখি নৌকাটা সেই অনেক উঁচুতে ঢেউয়ের উপর থেকে উঠে নামছে। এইভাবে দেখতাম, কিন্তু কোন স্টেশন থেকে আমরা উঠতাম, কোন স্টেশন, সেটা আমার জানা ছিল না। গ্রাম মোটামুটি অনেকগুলো পরিবার নিয়ে হতো। এক একটা পরিবারের মানে এক একটা বাড়িতে মাঝখানে একটা বিরাট উঠান থাকতো, চারিদিকে ঘরগুলো থাকতো। সেই ঘরগুলোর ভিতরে যেমন পূব দিকে মুখ করে ঘর, উত্তর দিকে মুখ করে ঘর। বেশ ওখানকার বরিশালের এখানকার মতো ইটের ব্যবহার ছিল না, প্রধানত টিনের ঘর ছিল, করগেট যেটা আমরা বলি। সেই করগেটের ঘরের একচালা দোচালা এরকমভাবে, সামনের দিকে একটা বারান্দা, তারপরে আর একটা সেকেন্ড বারান্দা, তারপর মেইন ঘর, তার পিছনে আবার বারান্দা, তার পিছনে রান্নাঘর, পিছন দিকে আবার সেই গরু টরু থাকার জন্য খোয়ার, তারপরে পুকুর একটা সাইডে, পুকুরের চারদিকে গাছ, আর কাছাকাছি খাল নদী, এগুলো খুব কমন আর কি। যেমন ওখানে এক বাড়ির থেকে আরেক বাড়িতে যাতায়াত বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের জন্য এখানে আমরা যেমন সাইকেল টাইকেল ব্যবহার করি, ওখানে প্রধানত নৌকো ব্যবহার করা হতো। নৌকোগুলো বিভিন্ন টাইপের ছিল, ছোট ছোট নৌকোও হতো, আবার বড় টাইপের নৌকোও ছিল, যেগুলো ছোট খালের মধ্যে দিয়ে একবার ঘরের পর্যন্ত চলে আসতো, সেগুলো ছোট ছোট নৌকো ছিল। এবং সবথেকে মজার ব্যাপার, সে সুপুরি গাছের পাটা দিয়ে সেই নৌকো তৈরি হতো। ছোট নৌকোগুলো, বড় নৌকোগুলো কাঠের তৈরি হতো,
আবার যে কতগুলো নৌকো ছিল, যে উপরে চাল মানে একটা ছই বলতো আর কি, ঢাকনা, তার ভিতরে লোকজন বসে বিভিন্ন জায়গায় যাতায়াত করতো। একজন মাঝি সেই নৌকোটাকে বেয়ে নিয়ে যেত। আর একটু বড় টাইপের নৌকো হলে দুজন থাকতো। ভাটার উল্টো দিকে হলে দড়ি দিয়ে বেঁধে গুণ বলতো ওটাকে, গুণ দিয়ে টেনে নিয়ে যেত নৌকোটাকে। একটা জায়গা থেকে আরেকটাকে যেতে জোয়ার ভাটাগুলোকে ওরা ব্যবহার করতো। জোয়ারের সময় যেদিকে সুবিধা হবে সেদিকে স্টার্ট করে দিত। তারপর যখন ভাটা হতো তখন এক জায়গায় স্টপ থাকতো। আবার যখন হতো তখন আবার যখন জোয়ার বা ওই সুবিধা আসতো তখনই সেখানে সেইভাবে চলতো। আর গ্রামের মানুষের ভিতরে ভাব ভালোবাসা সবই ছিল। আবার ঝগড়াঝাটিও যে ছিল না তাও নয়, তাও ছিল। তবে বেশিরভাগই সবাই আমাদের যে পোশাক আছে, সবাই ধুতি পরতো, পুরুষরা, মেয়েরা শাড়ি পরতো, ছেলেদের হাফ প্যান্ট, দড়ি বাঁধা, বোতাম দেওয়া নয়। প্রদীপ জ্বলতো, হ্যারিকেন জ্বলতো। হ্যারিকেনটা চলতো তখন, স্টার্ট হয়ে গেছিল, কেরোসিনের ব্যবহার ছিল। তবে তার আগে রেডিট তেল বলে একটা তেল প্রদীপে দেওয়া হতো, প্রদীপের ইয়েতে, সেটাতেও পড়াশোনা হতো। তবে রাতের দিকে বেশিরভাগই বেশি রাত পর্যন্ত পড়াশোনা হতো না, কারণ গ্রামের দিকে একটু রাত হলেই অনেক রাত মনে হতো। আর সে সময় স্বাভাবিক প্রাণী বলতে যেমন বাড়ির প্রত্যেকের গৃহপালিত পশু, গরু ছাগল খুব একটা কম থাকতো। হিন্দুদের বাড়িতে ছাগলটা খুব একটা বেশি, বা মুরগি এসব ছিল না। ওই গরু, গাই গরু, এইগুলোই মেনলি ছিল। আর এখানে যেমন এসে প্রথম দেখলাম গরুর গাড়িতে করে যাতায়াত করা। ওখানে গরুর গাড়িতে যাতায়াত করাটা আমি ছোটোবেলায় দেখিনি, কারণ গরুকে সবাই প্রণাম করতো। গরুর গাড়িতে চাপবে এটা যেন একটা অন্যরকম ব্যাপার মনে হতো, বরিশালে বিশেষ করে। আর ওই নৌকোতে সবাই যাতায়াত করতো, এখান থেকে এক বাড়ির থেকে আরেক, মানে এক গ্রাম থেকে আরেক গ্রামে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার জন্য নৌকোটা ব্যবহার। ওখানের আঞ্চলিক যেমন বিভিন্ন রকমের যাত্রা হতো, থিয়েটার নয়, যাত্রার কথাই বলছি। তারপরে ওই কবি গান, তারপরে একটা হচ্ছে ওটা কি বলে, জারি গান, মানে ওই গান গেয়ে বিভিন্ন রকমের, হয়তো মুসলমানদের ধর্মীয় নিয়ম কানুন বা ওদের কিছু গল্প টল্প আছে, সেই গাথাগুলো দিয়ে গান তৈরি করা। আর হিন্দুদের কবি গান, এই দুটো পাশাপাশি একসঙ্গে চলতো। পুজোর সময় ওখানে আপনার যারা ওই হিন্দু মুসলমান একসঙ্গে কিন্তু পুজোতে অংশগ্রহণ করতো। এটা আমাদের বাড়িতে পুজো হতো, কিন্তু পুজোতে দেশের বাড়িতে মুসলমান যারা আর কি আমাদের প্রতিবেশী, তারা সেই পুজোতে অংশগ্রহণ করতো। বিশেষ করে বিসর্জনটা ওদের কন্ট্রোল থাকতো। ওরা সেই নৌকোয় করে বিসর্জন হতো, তো নৌকোর ভিতরে ঠাকুর নামানো হতো। তারপর একটা জায়গায়, মানে বড় নদীর মোহনায় গিয়ে সব চারিদিকের প্রতিমাগুলো আসতো। ওরা বিভিন্ন রকমের খেলা দেখাতো, হাতে ঢাল নিত, তরোয়াল নিয়ে ওই বিভিন্ন কসরতগুলো করতো। ওই লেজা বলতো, বর্ষা যেটা, লেজা, ওখানে লোকাল নাম ছিল লেজা। বর্ষা ছুঁড়ে মারতো উপর অপোনেন্টকে, সেই অবস্থায় চলন্ত অবস্থায় ধরে নিত, ধরে আবার ওরা ছুঁড়ে মারতো। এটা খেলা হিসেবে, মারার জন্য না। ছিপ নৌকোর ভিতরে হচ্ছে, মানে একজন বসতে পারবে, লম্বা, একসঙ্গে 5-7 জন বসবে, এবং খুব স্পিডি নৌকোগুলো। এদের 22 হতো। 22 মানে হচ্ছে কম্পিটিশন, একদিক থেকে আরেক দিকে দৌড়চ্ছে। হ্যাঁ, এইগুলো হতো। তারপরে এই নদী কেন্দ্রিক, ওখানে তো বিভিন্ন খেলাধুলো নদী কেন্দ্রিক ওই সব ব্যাপারটা ছিল। ওই এবং ওই যে সাংস্কৃতিক বলছি যে হিন্দু মুসলমানের যে ঝগড়াঝাটিটা, এটা কিন্তু পার্টিশনের আগে দেখিনি, সত্যি কথা বলতে কি। সবাই ভালোভাবে আনন্দে গল্প করে, হ্যাঁ, সবাই থাকতো। আমার একটা ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন, যে আমার এখনও মনে আছে, আমি তখন ওই রকম বয়সটাই বললাম, 7-8 বছর বয়স। যাবক্স সৈয়াল লোকটার নাম। তারা কি করতো, এই সুন্দরবন থেকে ঝাঁটি, তারপরে কাঠ, এগুলো ওই গ্রামের দিকে বিক্রি করতে নিয়ে যেত। এবং ওই কাঠ, ঝাঁটি আর নল মানে হচ্ছে রিড, যেটাকে বলি, জলা জায়গায় জন্মায় যেগুলো, সেগুলো দিয়ে ওই খুঁটির মতো করে ওই
পানের বরজগুলোতে ওগুলো পুঁতি দিলে পরে বরজগুলোর পানগুলো উপর দিকে ওঠে, ওটাকে বেয়ে বেয়ে, যাতে প্রোডাকশনটা হয়। আর ঝাঁটি দিয়ে উপরে চালটা, ওই যে বরজগুলোর উপরে যে ইয়েটা, ঢাকনাটা, সেটা ওই নলখাগড়ার যে উপরে ঝাঁটিটা, এই সব নিয়ে নৌকো করে ওরা আসতো। তাদের একজন লিডার ছিল, আরও কাজের লোক অনেক ছিল। তারা এসে বিভিন্ন জায়গায় এক একজন দালালকে ধরতো, তাদের বলতো যে তোমরা সবাইকে বিক্রি করবো, আমরা বিক্রি করে যে পয়সাটা তুমি আদায় করে নেবে, তুমি একটা কমিশন পাবে। কারণ গ্রামের লোক গরিব ছিল, পয়সা তাদের নগদ থাকতো না, পরে পয়সা দেবে, একজন দায়িত্ব নিত। তো লোকটি যে আসতো, তার সঙ্গে অনেক লোকজন আসতো, তাদের সঙ্গে আমার গল্প হতো। তারা বেশ মজার মজার সব গল্প বলতেন। এখন পরে মনে হচ্ছে আরব্য উপন্যাসের গল্পই সেগুলো হতে পারে। খুব ভালো লাগতো ওদের, এবং মনগুলো এত ভালো। আমার মা, দিদিমার মা একাদশী ছিল, তো বললো যে ডাব কিনে পেরে দিচ্ছি। নারকেল গাছ আছে, আমার দাদু বারণ করছেন না, রাতের বেলা গাছে উঠতে নেই, ওঠো না। কিন্তু ও কিছুতেই শুনলো না, ও তাড়াতাড়ি না বয়স্ক মানুষ ডাব পেরে দিই, কিন্তু পড়ে গেল। গাছের থেকে ডাব পাড়তে গিয়ে লোকটা পড়ে গেল। পড়ে যাওয়ার পরে বেঁচে আছে কিনা জানি না, কারণ ওই অবস্থায় তাকে নিয়ে ওই ভদ্রলোক, যে ওদের লিডার, যাবৎস চুয়াল, সাদা দাড়ি, সাদা প্যান্ট, সাদা পাঞ্জাবি, হ্যাঁ পাতলা পাতলা দেখতে, সাংঘাতিক নাকি শক্তিও না। দাদুর কথা শোনা যে ও যখন চিৎকার করে কাউকে ইয়ে করে, তখন মনে হচ্ছে না একটা বাঘ বেরিয়ে আসছে, এরকম ক্ষমতা। কিন্তু আমার লোকটাকে দেখে সেরকম মনে হয়নি। তো সেরকম এই যে পরিবেশটা, যে আমার দিদিমার মা বয়স্ক মহিলা, তাকে একটা ডাব পেরে দেওয়ার জন্য রাতের বেলা সে গাছে উঠলো, সে পড়েও গেল, তার কি হয়েছে আমরা জানি না। তার কথা মনে পড়ে এখনো, সে ছোটোবেলার ঘটনা, কিন্তু এখনও আমার মনে পড়ছে। তাহলে এই সম্পর্কটা নিশ্চয়ই ছিল, হিন্দু মুসলমান সবার ভিতরে সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্কটা থাকেনি পরের দিকে। থাকলে পরে তো ও দেশ থেকে দেশে আসতো না। স্মৃতি সিন্ধুকের প্রত্যেকটা পর্বের অসংখ্য ছোট বড় নানান ঘটনা আসলে ইতিহাসের চাকাকে থামিয়ে দেওয়া, সময়কে থামিয়ে দেওয়া, এবং তারপর পুরনো দিনের একটা জমানো গল্পের আসর বসানো আপনার জন্য। শোনো নিবেদিত স্মৃতি সিন্ধুকের আসল উদ্দেশ্য, যে ঘটনাগুলো আমরা হয়তো ভুলে যেতে পারি, যে মানুষগুলো সেই ঘটনাগুলো দেখেছিলেন, প্রত্যক্ষদর্শী ছিলেন, তারা চলে যাওয়ার পরে এই ঘটনাগুলোর কথা আর কেউ বলবে না, তাকে জমিয়ে রাখা। আজকের জন্য ভাবি কাদের জন্য। আপনি যদি এমন কাউকে চেনেন যার কাছে এরকম প্রচুর ঘটনা জমে রয়েছে এবং যিনি খুব ভালোভাবে প্রত্যেকটা ঘটনা মনে করতে পারেন, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের জানান। আমরা স্মৃতি সিন্ধুকের কোনো একটা পর্বে তার কথাও শুনতে আর শোনাতে চাইবো।